Good evening everyone, welcome to my class. আজকে আমরা আরআরবি এনটিপিসির পার্ট নাম্বার 13 এ চলে এসেছি পিওয়াইকিউ সিরিজের। এবং যেমনটা তোমাদের আমি বলছিলাম যে পিওয়াইকিউ সিরিজ শুধু না, এখানে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারও ডিসকাস করছি। তাই অন্যান্য এক্সামে যে কোয়েশ্চেন গুলো এসছে, যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, সেই টপিক থেকেও আমরা ডিসকাশন করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, when RBI decide to decrease the repo rate, money supply will decrease, increase, remain unaffected, initially stay constant, then decrease. যখন আরবিআই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় তখন অর্থ সরবরাহ কি হয়? কমে যায়, বেড়ে যায়, আনএফেক্টেড থাকে, প্রথমে কনস্ট্যান্ট থাকে, তারপরে ডিক্রিজ করে। কোনটা সঠিক উত্তর হবে? আরবিআই যখন ডিসাইড করে রেপো রেট ডিক্রিজ করে দেওয়ার, তখন মানি সাপ্লাই উইল অলসো ইনক্রিজ। মানি সাপ্লাই ইনক্রিজ করবে যখন রেপো রেট ডিক্রিজ করে দেবে। রেপো রেট, রিভার্স রেপো রেট বিষয়টা কি? দেখো, তুমি হচ্ছে এখানে নিজেকে একটা ব্যাংক হিসেবে কল্পনা করো, যে তুমি হচ্ছে ব্যাংকের মালিক। ভাবো তুমি একটা ব্যাংক খুলেছো। তুমি যদি ব্যাংক খোলো, তো তোমার আরবিআই এর কাছ থেকে লোন নিতে হবে। ঠিক আছে, এখানে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আরবিআই। যে কোনো কমার্শিয়াল ব্যাংক, ভাবো এসবিআই বা ইউবিআই। ইউবিআই তো এখন নেই, পিএনবি আছে, চলো। পিএনবি, অ্যাক্সিস ব্যাংক, যে কোনো ব্যাংক, ঠিক আছে, সিটি ব্যাংক, যে কোনো ব্যাংক। সেই যে কমার্শিয়াল ব্যাংক, সেই কমার্শিয়াল ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে লোন নিচ্ছে, তো যে রেটে আরবিআই এর কাছ থেকে লোন নিচ্ছে সেটা হচ্ছে রেপো রেট। এবং আরবিআই কে যদি লোন দেয়, যদি সারপ্লাস মানি হয়ে যায়, সেটা যদি আরবিআই কে দিয়ে দেয়, তখন যেই রেটে দিচ্ছে সেটাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেট। রেপো রেটটা কি তাহলে? রেপো রেট হচ্ছে যেখানে শর্ট টার্ম লোনের জন্য, শর্ট টার্ম লোন নিচ্ছে আরবিআই এর কাছ থেকে, সেটাকে আমরা বলছি রেপো রেট। যেখানে আরবিআই দিচ্ছে ব্যাংকে, সেটাতে হচ্ছে রেপো রেট, এবং ব্যাংক যখন আরবিআই কে দিচ্ছে তখন সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। আরবিআই তো লোন নিচ্ছে না আরবিআই এর কাছে। ধরো সারপ্লাস মানি হয়ে গেছে, যেখানে অন্য জায়গায় ইনভেস্ট করার থেকে যখন আরবিআই এর কাছে দিয়ে দেবে, তখন একটা রেট অফ ইন্টারেস্ট দেবে, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। এবার আরবিআই কেন এই রেপো রেট, রিভার্স রেপো রেট, এই সমস্ত যে টুলস গুলো আছে সেই টুলস গুলো ইউজ করে? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মনিটারি পলিসি টুলস। ঠিক আছে, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, তারপর হচ্ছে এসএলআর, সিআরআর, এগুলো হচ্ছে সবই তোমার মনিটারি টুলের মধ্যে পড়ে, যেখানে আরবিআই গোটা ব্যাংকিং সিস্টেমটাকে কন্ট্রোল করে এই সমস্ত টুলের মাধ্যমে। এখানে কি হয়, যদি ধরো আরবিআই এর কাছে, একটা জিনিস খেয়াল রাখবে, যখন আরবিআই এর কাছে বেশি টাকা থাকবে, আরবিআই এর কাছে বেশি ক্যাশ ফ্লো বা মানি ফ্লো আরবিআই এর দিকে যত বেশি যাবে, তত মার্কেটে মানি কম থাকবে। কারণ আরবিআই হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে, আরবিআই এখানে তোমার মানিটাকে নিয়ে নিচ্ছে যখন মার্কেট থেকে, তখন মার্কেটে মানি কম হয়ে যাবে, এবং মার্কেটে যখন মানি ফ্লো কম হবে, তখন আরবিআই যখন দেখবে যে মার্কেটে মানি ফ্লো কম হয়ে গেছে, তখন আরবিআই আবার মানি রিলিজ করবে, মানে কম টাকা তুলবে মার্কেট থেকে, তখন মানি ফ্লো ইনক্রিজ করবে। কি হচ্ছে ব্যাপারটা এখানে? ধরো তুমি একটা ব্যাংক খুলেছো, যেটা বলছিলাম। আচ্ছা ছাড়ো, এটা ছেড়ে দাও, এখানকার। ধরো তুমি একটা ব্যাংক খুলেছো, তোমার কাছে, তুমি একটা ব্যাংক খুলেছো এবং তোমার কাছে কোনো ক্যাপিটাল নেই, কিচ্ছু নেই। তুমি বলেছো যে এখানে তোমার বাবা আছে, আব্বু আছে। আব্বুকে বলেছো যে আব্বু, আমি একটা ব্যাংক খুলেছি, আপনি আমার ব্যাংকে 100 টাকা রাখেন, আমি 1 বছর পরে আপনাকে 10% ইন্টারেস্ট দেবো, দিয়ে 110 টাকা ফেরত দেবো। তো আমার বাবা বলেছে যে ঠিক আছে, ছেলে আমার বা মেয়ে আমার ব্যাংক খুলেছে, আমি 100 টাকা রাখলাম। এবার এই 100 টাকাটা নিয়ে তুমি চলে গেছো তোমার ভাইয়ের কাছে, দিদির কাছে, দাদার কাছে, যার হোক কাছে গেছো। এখানে এক্স এর কাছেও যেতে পারো। তো এই এক্স যে পার্সনটা, তাকে, সে তোমাকে, সে তোমার কাছে টাকা চেয়েছিল, তুমি তাকে বলেছো ঠিক আছে, তুই আমার কাছে টাকা চেয়েছিলি, তাহলে তোকে আমি 100 টাকা ধার দিচ্ছি, এবং তুই আমাকে 25% ইন্টারেস্ট সহ 1 বছর পরে ফেরত দিবি। এবং তুমি হিসেব করেছো যে 25% ইন্টারেস্ট মানে ও আমাকে 1 বছর পর 125 টাকা ফেরত দেবে, এবং এই 125 টাকা থেকে আমি আমার বাবাকে 110 টাকা দিয়ে দেবো, আর বাকি যে 15 টাকা পড়ে থাকবে, এই 15 টাকা আমার হচ্ছে প্রফিট।
এই কনসেপ্টে তুমি একটা ব্যাংক খুলেছো। এবার তোমার বাবা 6 মাস পরে এসে বলল যে আমার ওই 100 টাকাটা তুমি আমাকে ফেরত দে, আমাকে 110 টাকা দিতে হবে না। আমি 6 মাসে তাহলে আমার যদি 10% রেট অফ ইন্টারেস্ট ধরে হিসেব করা হয় 105 টাকা হবে, কিন্তু তাও আমাকে 5 টাকাও দিতে হবে না, তুই আমাকে 100 টাকাটাই ফেরত দিয়ে দে, আমার যেটা মানি আমি তোকে দিয়েছিলাম ক্যাপিটাল সেই টাকাটাই তুই আমাকে ফেরত দিয়ে দে। তুমি তখন কোথা থেকে পাবে? তোমার কাছে তো তখন টাকা নেই, তুমি তো টাকাটা অলরেডি দিয়ে দিয়েছো এবং যেটা তুমি 1 বছর পর পাবে। তখন আরবিআই এলো, বললো দেখো এরম ভাবে তো হতে পারে না, তুমি কাস্টমারদের টাকা নিয়ে মানে তাদেরকে আনলিমিটেড টাইম পর্যন্ত তো তুমি সেটা রেখে দিতে পারো না, বা ওদের যখন দরকার পড়ছে সেটা তোমাকে তখন ফেরত দিতে হবে, এরকম তো তুমি করতে পারো না। তখন কি হলো, 1 মিনিট, সরি, সরি সরি সরি, হাসি হচ্ছে। তখন আরবিআই বলল যে তুমি যদি একটা ব্যাংক তৈরি করো তাহলে তোমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। কি কি জিনিস মেনটেন করতে হবে? একটা ব্যাংকের কাছে কিছু লায়াবিলিটি থাকে আর কিছু অ্যাসেট থাকে। লায়াবিলিটি মানে কি? লায়াবিলিটি মানে যেটা তোমাকে পে করতে হবে। তোমার লায়াবিলিটি কি? তোমার লায়াবিলিটি তোমার যদি তুমি চাকরি করো, যদি তুমি এমপ্লয় হয়ে যাও তাহলে তোমার কিছু লায়াবিলিটি থাকবে, কিছু অ্যাসেট থাকবে। সেক্ষেত্রে তোমার লায়াবিলিটি থাকবে তোমার বাড়ির রেন্ট, ইলেকট্রিক বিল, ফ্যামিলি মানে বাড়ির খরচা, সেগুলো সবই হচ্ছে তোমার লায়াবিলিটি। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে যখন তুমি কিছু পারচেস করছো, কোনো ল্যান্ড পারচেস করছো, কোনো রুম মানে হোম পারচেস করছো, কোনো গ্যাজেট পারচেস করছো, সেগুলো হচ্ছে তোমার অ্যাসেট। ব্যাংকের ক্ষেত্রে, যখন আমরা ব্যাংকের ক্ষেত্রে কথা বলছি, ব্যাংকের ক্ষেত্রে লায়াবিলিটি হচ্ছে যে সমস্ত ডিপোজিট রয়েছে সেগুলো হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে লায়াবিলিটি, যেটা ব্যাংকে পে করতে হবে। আর অ্যাসেট হচ্ছে ব্যাংক যখন সেটা কোনো কাউকে লোন দিচ্ছে, তো লোন থেকে ব্যাংক কি করবে? প্রফিট কামাবে, এখানে ব্যাংক ইন্টারেস্ট পাবে, সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট। তো ব্যাংকের ক্ষেত্রে লায়াবিলিটি হচ্ছে ডিপোজিট। খেয়াল রাখবে, আমার কথাগুলো একটু ভালো করে শুনবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। ব্যাংকের ক্ষেত্রে লায়াবিলিটি হচ্ছে ডিপোজিট আর অ্যাসেট হচ্ছে লোন। এবার এই যে ডিপোজিট, এই ডিপোজিট দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে ধরো তোমার সেভিংস অ্যাকাউন্টে যে ডিপোজিট থাকে, সেভিংস অ্যাকাউন্টে যে ডিপোজিটটা থাকে সেটা তুমি ব্যাংককে ইনফর্ম না করে, মানে ব্যাংকের কাছ থেকে পারমিশন না নিয়ে তোমার যখন ইচ্ছা করবে তুমি তখন সেই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবে। এবং সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট, যেটা হচ্ছে তোমার বিজনেস পারপাসে ইউজ করা হয়, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, এই দুটো হচ্ছে তোমার ডিমান্ড ডিপোজিট। আর একটা কি হয়? টার্ম ডিপোজিট বা টাইম ডিপোজিট, যেখানে একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকে, বা রেকারিং ডিপোজিট, যেখানে তোমার একটা একটা হচ্ছে টার্ম ডিপোজিট, যেখানে একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকে, মানে ফিক্সড টাইম থাকে। ধরো তুমি কোনো টার্ম পলিসি করেছো 1 ইয়ার 2 ইয়ারের, বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো, বা কোনো হচ্ছে তোমার ওগুলোকে কি বলে যে ফিক্সড ডিপোজিট করেছো, এফডি করেছো, ফিক্সড ডিপোজিট করেছো, তাহলে এই ফিক্সড ডিপোজিটের টাকা তো তুমি একটা সার্টেন টাইম পিরিয়ডের পর তুলবে, ততদিন পর্যন্ত ব্যাংক সেই টাকাটা ইউজ করতে পারবে, সেটা হচ্ছে টার্ম ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিট হচ্ছে যেটা মানে তোমার কাস্টমারের ডিমান্ড ওয়াইজ কাস্টমার ইউজ করতে পারবে, সেগুলো হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে লায়াবিলিটি। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এইবার এই যে আরবিআই এখানে আসলো, আরবিআই বললো যে তুমি এইভাবে কিন্তু করতে পারবে না। এখানে আরবিআই বললো যে তোমাকে কিছু লায়াবিলিটি রেখে দিতে হবে, যে এই যে লায়াবিলিটি গুলো রয়েছে সেই লায়াবিলিটি গুলোর মধ্যে আরো কিছু রাখতে হবে, তারপরে তুমি ব্যাংকটাকে চালাতে পারবে। কি বললো? যে তোমাকে কিছু রিজার্ভ রাখতে হবে। কি কি রিজার্ভ রাখতে হবে? একটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রাখতে হবে, আর একটা হচ্ছে স্ট্যাটুটরি লিকুইড রিজার্ভ রাখতে হবে। ক্যাশ রিজার্ভ যে রাখতে হবে তখন যে রেটটা, সেই রেটটাকে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এবং স্ট্যাটুটরি লিকুইড রেশিও হচ্ছে ক্যাশ ছাড়া বাকি কোনো ফর্মে, গোল্ড ফর্মে হতে পারে, গভর্নমেন্ট বন্ডসে হতে পারে, সিকিউরিটিজে হতে পারে, সেই ফর্মেও তোমার কাছে কিছু রিজার্ভ রাখতে হবে, যেটা তুমি কিন্তু তোমার এই লায়াবিলিটি পে করার জন্য কিন্তু তুমি ইউজ করতে পারবে না।
বা তুমি অ্যাসেট তৈরি করার জন্য ইউজ করতে পারবে না। মানে কি, ধরো তুমি 100 টাকা দিয়ে একটা ব্যাংক স্টার্ট করতে চাইছো, তাহলে এখানে থেকে তোমাকে 30% রিজার্ভ রাখতে হবে। বাকি যে 70% টাকা, সেই টাকাটা তুমি তোমার লাইবিলিটি পে করার জন্য বা অ্যাসেট গেইন করার জন্য ইউজ করতে পারো। কেন বললো এটা? কারণ যদি কোনো ব্যাংক ব্যাংক্রাপ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর, এই স্ট্যাটুটরি লিকুইড রেশিও, এটা কিছুটা হলেও যে কাস্টমাররা থাকে তাদেরকে পে করার জন্য, সেই সমস্ত লায়াবিলিটি পে করার জন্য, বা যে এমপ্লয় রয়েছে সেই এমপ্লয়ীদের স্যালারি পে করার জন্য কিছুটা হলেও হেল্প করবে, সবটা না হলেও। তো এই ক্যাশ রিজার্ভ রেশিও, এটা ক্যাশ ফর্মে থাকবে। ক্যাশ হেল্ড ব্যাক অ্যান্ড ডিপোজিট উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকে ডিপোজিট থাকবে, ব্যাংক দেবে। ব্যাংক আরবিআই এর দ্বারা নির্ধারিত রেশিওতে ক্যাশ রিজার্ভ রাখবে আরবিআই তে, এবং যে রেট অফ ইন্টারেস্টে রাখছে সেটাকে বলা হচ্ছে ক্যাশ মানে রেট অফ ইন্টারেস্টে না, সরি, মানে মানে যে রেশিওতে রাখছে সেটাকে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। মানে ধরো 100 টাকার মধ্যে আরবিআই বললো যে তোমাকে 30 টাকা রাখতে হবে ক্যাশ, তাহলে এই 30টা হচ্ছে তার ক্যাশ রিজার্ভ রেশিও। এরপর হচ্ছে কিছু যেটা ক্যাশ, এই এসএলআর ও ক্যাশ ফর্মেও থাকতে পারে, কিন্তু জেনারেলি ক্যাশ ফর্মে থাকে না। গোল্ড বা সিকিউরিটিজ বা গভর্নমেন্ট যে সমস্ত বন্ড, এই ফর্মে কিছু রিজার্ভ রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে এসএলআর বা স্ট্যাটুটরি লিকুইড রেশিও। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে কি কি পড়লাম? রেপো রেট পড়লাম, রিভার্স রেপো রেট পড়লাম, সিআরআর পড়লাম, আর এসআরআর পড়লাম। আর একটা রেট হচ্ছে যেটা হচ্ছে তোমার ব্যাংক রেট। ব্যাংক রেটটা কি জিনিস? ব্যাংক রেট হচ্ছে আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দেবে উইদাউট কিপিং এনি সিকিউরিটি। কোনো সিকিউরিটি ছাড়া বা কোনো কোলাট্রাল ছাড়া যখন আরবিআই ব্যাংকগুলোকে লোন দেবে, যে রেটে লোন দেবে সেটাকে বলা হচ্ছে ব্যাংক রেট। এখানে যখন আমরা রেপো রেট এবং রিভার্স রেপো রেট পড়ছিলাম, এখানে কিন্তু ব্যাংক কিছু কোলাট্রাল জমা দেবে আরবিআই এর কাছে, তবেই আরবিআই ব্যাংকগুলোকে লোন দেবে। কিন্তু রেপো রেটের ক্ষেত্রে কিন্তু, এই সরি, ব্যাংক রেটের ক্ষেত্রে কিন্তু কোনো কোলাটারাল বা কোনো সিকিউরিটি জমা দেবে না। বোঝা গেছে? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, রেপো কথার অর্থ কি? রেপো মানে হচ্ছে রিপারচেস অব্লিগেশন। রেপো ওয়ার্ডটার অর্থ হচ্ছে রিপারচেস অব্লিগেশন। আচ্ছা, এইবার তোমরা ভাবো যে এই রেপো রেট যদি ইনক্রিজ করে, তাহলে কি হবে? রেপো রেট যদি ইনক্রিজ করে তাহলে কমার্শিয়াল ব্যাংকে, সেন্ট্রাল ব্যাংকে বেশি রেট অফ ইন্টারেস্ট পে করতে হবে। ধরো রেপো রেট হচ্ছে 5%, তাহলে কমার্শিয়াল ব্যাংক 100 টাকার আরবিআই এর কাছ থেকে নিয়েছে এবং ফেরত দেবে 105 টাকা। যদি হয় 10%, তাহলে আরবিআই এর কাছে যাবে কত? 110 টাকা। রেপো রেট যদি ইনক্রিজ করে তাহলে কমার্শিয়াল ব্যাংকে বেশি টাকা আরবিআই কে ফেরত দিতে হবে। আবার ধরো এখানে যদি সিআরআর বা এসএলআর এই দুটো ইনক্রিজ করে দেয়, তাহলে কমার্শিয়াল যে ব্যাংকগুলো, সেগুলোর যে মার্কেটে মানি ফ্লোটা, সেই মার্কেটের মানি ফ্লোটা কমে যাবে। কারণ যদি ধরো 100 টাকার মধ্যে 30% সিআরআর আছে, ক্যাশ রিজার্ভ রেশিও আছে, তাহলে 70 টাকা মার্কেটে ফ্লোট করতে পারছে। কিন্তু যদি ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দিয়ে 40% করে দেওয়া হয়, তাহলে পড়ে রইল কত? 60টা মার্কেটে ফ্লো করছে। তাহলে যদি আমরা রেট অফ মানে রেট গুলোকে বাড়িয়ে দিই, তাহলে কি হবে? যদি আমরা রেট গুলোকে বাড়িয়ে দিই তাহলে মার্কেটে মানি ফ্লোটা কমে যাবে। ঠিক আছে, দেখো, যদি আমরা সিআরআর বাড়িয়ে দিচ্ছি তাহলে মানি ফ্লোটা কমে যাচ্ছে। এই মানি যে ফ্লোটা, যে লিকুইড মানিটা মার্কেটে প্রেজেন্ট রয়েছে, সেটাকেই বলা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি একদম সহজ ভাবে বুঝবে। লিকুইডিটি যদি আমরা সিএআর ইনক্রিজ করে দিই, লিকুইডিটি ডিক্রিজ করে যাবে। এসএলআর যদি ইনক্রিজ করে দিই, লিকুইডিটি ডিক্রিজ করে যাবে। সেম ব্যাংক রেটের ক্ষেত্রে যদি ইনক্রিজ করে দিই, লিকুইডিটি ডিক্রিজ করে যাবে। রিভার্স রেপো রেটের ক্ষেত্রেও তাই হবে, এই রেপো রেটের ক্ষেত্রেও তাই হবে। ওকে, আচ্ছা, যখন ইনফ্লেশন হবে তখন কি হবে? ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে মার্কেটে প্রচুর মানি চলে এসছে।
ঠিক আছে, মার্কেটে প্রচুর মানি চলে এসছে, সেটাকে আমরা ইনফ্লেশন বলছি, যে টাকার ভ্যালু কমে গেছে। টাকা মার্কেটে আছে কিন্তু টাকার ভ্যালুটা কমে গেছে। মানে আগে তুমি 10 টাকায় যে জিনিসটা কিনতে পারছিলে, এখন সেই জিনিসটা কিনতে 50 টাকা লাগছে। তাহলে আগে 10 টাকা মার্কেটে ছিল, সেটাতেই তুমি একটা মানে তুমি পার্লেজি বিস্কুট কিনে ফেলতে পারতে। এখন এই 50 টাকা লাগছে তোমাকে কিনতে, সাপোজ মনে করো 2 টাকাও ছিল পার্লেজি বিস্কুট, তাহলে এই 10 টাকা আর এখন 50 টাকা ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। তাহলে মার্কেটে মানি তো আছে কিন্তু তার ভ্যালুটা কমে গেছে, সেটাই ইনফ্লেশন। এবার মার্কেটে মানি থাকবে, তাহলে ভ্যালুটা যদি কমে যায়, তাহলে এই এই প্রত্যেকটা যে ইন্ডিকেটর রয়েছে সেগুলোকে ইনক্রিজ করে দেবে আরবিআই। যদি ইনক্রিজ করে দেয় তাহলে মার্কেট থেকে মানি আরবিআই এর কাছে যাবে, এবং যখনই মার্কেট থেকে মানি আরবিআই এর কাছে যাবে, মার্কেটে মানির যে অ্যাভেলেবিলিটি সেটা কমবে, ইনফ্লেশন কন্ট্রোলে আসবে। এটাকে কি ধরনের ইনফ্লেশন বলে বলো তো? যখন মার্কেটে মানি আছে কিন্তু তার ভ্যালুটা কমে যাচ্ছে, অ্যাকচুয়ালি ইনফ্লেশন তাই। দেখে কি ধরনের ইনফ্লেশন বলে? ডিমান্ড পুল ইনফ্লেশন বলে, নাকি কি ধরনের ইনফ্লেশন বলে? তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। তো এই জিনিসগুলো একটুখানি খেয়াল রাখবে। ওকে, ওকে। আর ডিফ্লেশনের ক্ষেত্রে উল্টোটা হবে, ক্যাশ রিজার্ভ রেশিও কমিয়ে দেবে, এসএলআর কমিয়ে দেবে। ওকে। দ্য বুক ইয়োর বেস্ট ডে ইজ টুডে ইজ রিটেন বাই, ইয়োর বেস্ট ডে ইজ টুডে বইটি লিখেছেন পোপ ফ্রান্সিস, গৌরী খান, অনুপম খের, নাকি মিনা আইয়ার? ইকোনমির পার্টটা বুঝলে কিনা আমাকে বলো, অবশ্যই, অবশ্যই বলো। ওকে। তো দ্য বেস্ট ডে ইজ টুডে এই বইটি লিখেছেন, অপশন সি এখানে সঠিক উত্তর, অনুপম খের। অনুপম খেরের লেখা আরো কিছু বই রয়েছে যার মধ্যে এইরকমই শুনতে নামটা, যে দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ, এটাও কিন্তু অনুপম খেরের লেখা। আর দ্য বেস্ট ডে ইজ টুডে এটাও অনুপম খেরের লেখা। প্রো ফ্রান্সিসের লেখা কিছু বইয়ের যদি নাম আমরা দেখি, যেমন হচ্ছে লাইফ মাই স্টোরি থ্রু হিস্ট্রি, লেটেস্ট ড্রিম, এটাও কিন্তু প্রো ফ্রান্সিসের লেখা। ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি ইনি মারা গেছেন। ঠিক আছে। আচ্ছা, গৌরী খানের লেখা বইয়ের নাম হচ্ছে মাই লাইফ ইজ ডিজাইন। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে গৌরী খান একটা খুব বড় ফেমাস ইন্টেরিয়ার ডিজাইনার, এবং তার থেকেও বড় কথা তবে যেটা হিসেবে ওনাকে চেনো, যেটা হচ্ছে এসআরকে এর ওয়াইফ। অবভিয়াসলি সেটাও একটা পরিচয়, কিন্তু ইটসেলফ উনি নিজে খুব বড় ইন্টেরিয়ার ডিজাইনার। উনি ইন্টেরিয়ার ডিজাইনিং করে, এবং তার উপর বেস করে এই বইটা লেখা, মাই লাইফ ইন ডিজাইন। নেক্সট এখানে ছিল হচ্ছে তোমার, যেহেতু একটু এখানে কি ছিল অপশনে, হ্যাঁ অনুপম খের ছিল, তাই আমি কিছু ফিল্ম আর্টিস্টদের বই ওখানে অ্যাড করি, যেমন হচ্ছে ঋষি কাপুর। ঋষি কাপুরের বায়োগ্রাফি বা ঋষি কাপুরের বইয়ের নাম হচ্ছে খুললাম খুললাম। তোমরা জানি না কে কে জানো, বাট ঋষি কাপুর যখন বেঁচে ছিলেন, উনি টুইটারে যা কিছু মানে তোমার কি বলবো আনফিল্টার্ড কিছু পোস্ট করে দিতেন, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হতো। তো এবারে মনে রাখতে পারো খুললাম খুললাম। বা ঋষি কাপুরের একটা খুব ফেমাস গানও আছে, খুললাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, সামথিং এরকম কিছু, সেটা নিয়েও মনে রাখতে পারো। আচ্ছা, দেবানন্দের বায়োগ্রাফি হচ্ছে রোমান্টিক উইথ লাইফ। ঠিক আছে। না সরি, রোমেনিং উইথ লাইফ, রোমান্টিক বলছি, রোমেনিং উইথ লাইফ, সেটা হচ্ছে দেবানন্দের বইয়ের নাম। এবং ঋষি কাপুরের যে ডটার ইন ল আলিয়া ভাট, তিনিও বই লিখেছেন। তার বইয়ের দেখবে এই এইট আ মামা, এই বইটা গত বছর বোধহয় বেরিয়েছিল, এখন রিসেন্টলি এটার একটা আবার সিকুয়েন্স বেরিয়েছে, এইট ফাইন্ডস আ হোম। এর আগে আর একটা সামথিং কিছু একটা বই আছে এইট দিয়েই নাম, সেটা কিন্তু আলিয়া ভাটের লেখা, একটুখানি খেয়াল রাখবে। আর একটা হচ্ছে তোমার আনসুইটেবল বয়, আনসুইটেবল বয় হচ্ছে করণ জোহরের লেখা, এবং সুইটেবল বয় হচ্ছে বিক্রম সেটের লেখা। এই দুটো বই যখন পড়বে সবসময় একসাথে পড়বে, তাহলে মনে থাকবে। আনসুইটেবল কেন? আনসুইটেবল করণ জোহর, মানে আন কথাটা ইউজ করলে একটা নেগেটিভ অ্যাপ্রোচ আসছে, তো করণ জোহরের সাথে একটা নেগেটিভ অ্যাপ্রোচ জুড়ে দেবে আনসুইটেবল বয়। আর সুইটেবল বয় সেটা হচ্ছে বিক্রম সেটের লেখা। বিক্রম সেটের আর কি বই আমাদের মনে রাখতে হবে, তোমাদের কমেন্ট করে জানাবে। আচ্ছা, এরপর আমি আর কয়েকটা বইয়ের নাম বলছি। এখানে দেখো, আমিষ ত্রিপাঠী আর হচ্ছে দেবদূত পটনায়ক। আমিষ ত্রিপাঠী আর দেবদূত পটনায়ক, এই দুটো রাইটারের বইগুলো সবসময় মাইথোলজিক্যাল সিরিজ হবে। ঠিক আছে। এখানে নামগুলো খেয়াল করবে, দ্য সেক্রেট অফ দ্য নাগাস,
সরি ইমোর্টালস অফ মেহুলা, তারপর সীতা দ্য ওয়ারিয়ার অফ মিথিলা, এই যে বইগুলো এগুলো হচ্ছে সব আমিষ ত্রিপাঠীর। আর দেবদূত পটনায়কেরও এরকম মাইথোলজিক্যাল বই রয়েছে যেগুলোর নামগুলো একটুখানি খেয়াল রাখবে, ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো কিন্তু দেয়। সীতা সীতা দিয়ে তোমার আমিষ ত্রিপাঠীর লেখা বইও আছে, দেবদূত পটনায়কের লেখা বই আছে। সীতা দ্য ওয়ারিয়ার অফ মিথিলা সেটা হচ্ছে আমিষ ত্রিপাঠীর। আর এখানে হচ্ছে সীতা অ্যান্ড ইলিস্ট্রেটর অফ রামায়ণা, সেটা হচ্ছে দেবদূত পটনায়কের। ইডেন দ্য বুক অফ রাম, এবং এখানে হচ্ছে শ্যাম দ্য ভাগবত, এটাও হচ্ছে তোমার দেবদূত পটনায়কের লেখা। আর এখানে আমিষ ত্রিপাঠীর বইগুলোর নাম লেখা আছে। এই যেখানে তোমার রাবণ এনিমি অফ আর্যবর্ত, সীতা দ্য ওয়ারিয়ার অফ মিথিলা, রাম দ্য সাইকন অফ ইক্ষ্বাকু, এই সমস্ত যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু বায়ুপুত্র দ্য ওথ অফ বায়ুপুত্র, এগুলো সবই হচ্ছে আমিষ ত্রিপাঠীর লেখা। Next question. Who among the following was a Roman Catholic missionary who worked in Bengal for the majority of his or her life? নিম্নলিখিতর মধ্যে কে ছিলেন একজন রোম ক্যাথলিক মিশনারি যিনি তার জীবনের বেশিরভাগ সময় বাংলায় কাজ করেছেন? সেন্ট বার্নাডেট, ডেভিড বসরা, মাদার টেরিজা নাকি কলম্বা? বার্নাডেট। বার্নাডেট নামটার সাথে কে কে পরিচিত? বার্নাডেট হচ্ছে একটা ক্যারেক্টার ছিল, বিগ ব্যাং থিওরি বলে একটা টিভি শো হতো, তাতে একটা ক্যারেক্টার ছিল, আমার তার কথা মনে পড়লো। তো এখানে রোমান ক্যাথলিক মিশনারি থেকে এসেছিলেন এবং যিনি বাংলাতে কাজ করেছেন এবং তার জন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন, যেটা হচ্ছে মাদার টেরেসা। মাদার টেরেসা হচ্ছে ফার্স্ট উমেন যিনি ভারতবর্ষ থেকে নোবেল পেয়েছিলেন, এবং ফার্স্ট উমেন যিনি নোবেল পেয়েছিলেন, ফার্স্ট উমেন হু গট নোবেল প্রাইজ was Madame Curie. Okay, Madame Curie. Next question. Which of the following rock may also contain fossils for plant, animals and other microorganisms that once lived on them? নিম্নলিখিত কোন শিলায় উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য অণুজীবদের জীবাশ্ম থাকতে পারে যা একসময় তাদের উপর বাস করত? সেডিমেন্টারি রক, এক্সট্রুসিভ ইগনিয়াস রক, মেটামরফিক রক নাকি ইন্ট্রুসিভ ইগনিয়াস রক? ইজি কোয়েশ্চেন এটা। জীবাশ্ম আমরা কোথায় দেখতে পাই? পাললিক শিলায় দেখতে পাই। পাললিক শিলার ইংরেজি হচ্ছে সেডিমেন্টারি রক। এক্সট্রুসিভ ইগনিয়াস রক মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির ভেতরে মানে বাইরে লাভাটা বেরিয়ে এসে যে রকটা তৈরি করছে সেটা হচ্ছে তোমার এক্সট্রুসিভ ইগনিয়াস রক, এবং ভেতরে যে শিলাটা তৈরি হচ্ছে সেই শিলাটাকে বলা হচ্ছে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। ঠিক আছে, যদি ভূপৃষ্ঠের ভেতরে কোথাও ফাটল থেকে একটু লাভা বেরিয়ে গেল, সেটা ধরো আগ্নেয়গিরি না, এখানে কোনো ফল্ট থেকে লাভা বেরোলো, সেখানে ভূপৃষ্ঠের নিচে যদি কোনো শিলা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। আর মেটামরফিক রক মানে হচ্ছে রূপান্তরিত শিলা, সেটা ইগনিয়াস রক থেকে হতে পারে, সেটা সেডিমেন্টারি রক থেকেও হতে পারে। আচ্ছা, দ্য স্টাডি অফ ফসিলস, দ্য স্টাডি অফ ফসিল ইজ কল্ড, স্টাডি অফ ফসিল কে কি বলা হয়? স্টাডি অফ ফসিল কে বলা হয় প্যালিওন্টোলজি। ওকে, আর স্টাডি অফ রক কে কি বলা হয়? স্টাডি অফ রক, কমেন্ট সেকশনে উত্তর চাই আমার। স্টাডি অফ রক ইজ নোন অ্যাজ, আর স্টাডি অফ ফসিলস সেটাকে বলা হয় প্যালিওন্টোলজি। ওকে, স্টাডি অফ রক কে কি বলা হয়? কমেন্ট সেকশনে উত্তর চাই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5. Which of the following statement is or are correct? Salt of strong acid and weak base are acidic with pH value less than 7. শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারযুক্ত লবণগুলোর অ্যাসিডিক, আচ্ছা, লবণগুলি অ্যাসিডিক হয় এবং যাদের মান পিএইচ 7 থেকে কম হয়। when electricity is passed through an aqueous solution of sodium chloride, it decomposes to form sodium oxide. যখন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করা হয় তখন সেটা সোডিয়াম অক্সাইড তৈরি করে।
কোনটা ঠিক জিজ্ঞেস করেছে। স্ট্রং অ্যাসিড আর উইক বেসের মধ্যে যদি সল্ট তৈরি হয়, তাহলে যে সল্টটা তৈরি হবে সেই সল্টটা অবশ্যই অ্যাসিডিক তৈরি হবে, ঠিক আছে এই অপশনটা। এবং অ্যাসিডিক যদি সল্ট হয় তার মানে সেখানে এখনো একটা হাইড্রোজেন পরমাণু থাকবে যেটা প্রতিস্থাপনযোগ্য, যেমন ধরো NaHSO4, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে এবং এই হাইড্রোজেনটা থাকার জন্য এই সল্টটা হচ্ছে একটা অ্যাসিডিক সল্ট, এবং এর যে পিএইচ সেটা 7 থেকে কম হবে অবশ্যই, তবেই এটা অ্যাসিডিক। এবং NaCl এর জলীয় দ্রবণে যদি ইলেকট্রিসিটি পাস করানো হয় তাহলে সেটা Na প্লাস প্লাস Cl মাইনাস এ কি বলবো ডিকম্পোজ হয়ে যায় বা ভেঙে যায়, কিন্তু NaO বা সোডিয়াম অক্সাইড তো তৈরি করে না, সোডিয়াম অক্সাইড তো তৈরি করে না, Na2O তো তৈরি করবে না। ওকে, তাহলে অপশন এ হচ্ছে 1 নম্বরটা ঠিক আছে, 2 নম্বরটা ভুল আছে, অনলি 1। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। ড্যাশ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইড ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের বৃহত্তম বক্সাইড উৎপাদক হলো চায়না, অস্ট্রেলিয়া, ইউএসএ নাকি ইন্ডিয়া? সব থেকে বেশি বক্সাইড কোন দেশে উৎপন্ন হয়? সব থেকে বেশি বক্সাইড উৎপন্ন হয় অস্ট্রেলিয়াতে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বক্সাইডের ওর কি, সরি বক্সাইড কিসের ওর? বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের ওর, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে বক্সাইড। ওর মানে যেটা থেকে আমরা রিফাইন করে মেটালটা পাচ্ছি এবং মানে সেটা আমাদের ফিনান্সিয়ালি লাভও হচ্ছে, সেটা কি বলা হচ্ছে? ওর। বক্সাইডের আর কি ওর আছে? ডায়াসপার, ক্যালামাইন, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের ওর, বক্সাইডের ওর বলছি বারবার, অ্যালুমিনিয়ামের ওর। আয়রনের ওর রয়েছে হেমাটাইট, ম্যাগনেটাইট, সিটারাইট, আয়রন পাইরাইটিস, লিমোনাইট, এগুলো হচ্ছে আয়রনের ওর। কপার, কপার পাইরাইটিস, কপার গ্ল্যান্স, কিউপ্রাইট, ম্যালাকাইন, আজুরাইট, এগুলো সবই হচ্ছে কপারের ওর। জিঙ্কের ওর হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, ক্যালামাইন, তারপর হচ্ছে জিঙ্কসাইড, এগুলো হচ্ছে জিঙ্কের ওর। লেডের ওর হচ্ছে গ্যালেনা, মনে রাখবে গ্যালেনাটা ইম্পর্টেন্ট। টিনের ওর রয়েছে এখানে, তারপর সিলভারের ওর সিলভার গ্ল্যান্স, পাইরাইটিস, ক্লোরো সরি ক্লোরা ক্লোরাগাইরাইট, এগুলো সবই হচ্ছে সিলভারের ওর। এই এই ওর অ্যান্ড তার কম্পোজিশনটা না মনে রাখলেও মেটাল এবং ওরের নামগুলো মনে রাখবে। তোমাদের কাছে যদি আরো কোনো চার্ট থেকে থাকে সেই চার্টটাও পড়তে পারো। Which of the following is not a technique or a step to convert normal water to potable water? নিচের কোনটি সাধারণ জলকে পানীয় জলে রূপান্তরিত করার কোনো কৌশল নয়? ফিল্ট্রেশন, বোমিনেশন, বয়লিং নাকি ক্লোরিনেশন? ফিল্ট্রেশন, ব্রোমিনেশন, বয়লিং নাকি ক্লোরিনেশন? ফিল্ট্রেশন, অবশ্যই ফিল্ট্রেশন, তবেই না ফিল্টার লাগানো হয় বাড়িতে, বড় বড় জায়গায় বা ওয়াটার পিউরিফাই করা হয়। বয়লিং, বয়লিং করেও আমরা পোর্টেবল ওয়াটার বানাতে পারি। ক্লোরিনেশন করেও আমরা পোর্টেবল ওয়াটার বানাতে পারি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ব্রোমিনেশনের মাধ্যমে কিন্তু আমরা কোনো জলকে পানীয় জল তৈরি করতে পারবো না। নেক্সট কোয়েশ্চেন, Raja Rajata I, considered was most powerful Chola ruler, became king in প্রথম রাজরাজ কত খ্রিস্টাব্দে রাজা হয়েছিলেন? এটাই জিজ্ঞেস করেছে অ্যাকচুয়ালি। In the year of 999, 979, 971, 985. ইম্পেরিয়ার চোলা, যে লেটার চোলা আমরা পড়ি, সেই লেটার চোলার রাজা ছিলেন হচ্ছে রাজরাজ দ্য ফার্স্ট, এবং তিনি কবে সিংহাসনে বসেন? অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, 985 সিংহাসনে বসেন। চোলা বা চোলরা তাদের নেভিদের জন্য খুব ফেমাস ছিল, আমরা এটা আগেও পড়েছি। আমরা একটা আর্লি চোলা পড়ি সংগ্রাম ডাইনেস্টির সময়, এটা কিন্তু সেই সেই টাইম পিরিয়ডটার কথা বলছি না, এই টাইম পিরিয়ডটা আমরা বলছি কত, 985, মানে হচ্ছে তোমার অনেক অনেক পরের কথা বলছি, ঠিক আছে। আমরা এটা এখানে যদি একটুখানি এদের ডাইনেস্টিটা দেখো, চোলাদের ডাইনেস্টিটা দেখো, তাহলে চোলার টেরিটরি হচ্ছে এই যে পার্ট দেখতে পাচ্ছ ইয়েলো পার্টটা, এই পার্টটা হচ্ছে চোলাদের টেরিটরি, এবং চোলাদের ইনফ্লুয়েন্স ছিল এই এতটা, মানে গোটা সাউথ এশিয়াতে চোলাদের ইনফ্লুয়েন্স ছিল, এবং চোলাদের নেভি অনেক শক্তিশালী ছিল, এবং তারা এই সি রুট দিয়ে কিন্তু ট্রেড করতো, ঠিক আছে, তারা এই সি রুট দিয়ে ট্রেড করতো। এবং এই যে কল্যাণী দেখতে পাচ্ছ, এই কল্যাণীতে কারা ছিল? এখানে ওয়েস্টার্ন চালুক্যরা ছিল, চালুক্য ডাইনেস্টি, ওয়েস্টার্ন চালুক্য। তারপরে আমরা এই সাইডটাতে কাকাদিয়া ডাইনাস্টিও দেখতে পাবো। ওকে,
রাষ্ট্রকূট দেখতে পারবো, আরো উপরে যখন উঠে যাবো রাষ্ট্রকূট দেখতে পাবো। চোলাদের কন্টেম্পোরারি রুলার ছিল এরা, চালুক্কা, ইয়াদেব, কাকাতিয়া ডাইনেস্টি, রাষ্ট্রকূট, এরা হচ্ছে সমস্ত কন্টেম্পোরারি রুলার ছিল। আমরা যে ত্রিশক্তি যুদ্ধ দেখছি না, ট্রাইপার্টের স্ট্রাগল দেখছি, ট্রাইপার্টের স্ট্রাগলের পরে কিন্তু আমরা চোলা এম্পায়ার দেখতে পাবো, ঠিক আছে। ট্রাইপার্টের স্ট্রাগল তো হয়েছিল তোমার পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে বিটুইন 8 and 9 সেঞ্চুরি। ওই কন্টেম্পোরারি রুলারই হচ্ছে ডাইনেস্টি হচ্ছে চোলা ডাইনেস্টি, ইম্পর্টেন্ট ডাইনেস্টি। এবং এখানে যদি এম্পেরিয়ার চোলার ফাউন্ডার বলা হয় তাহলে সেটা হচ্ছে বিজয়লয়, ঠিক আছে, বিজয়ালয়। ফাউন্ডার হচ্ছে বিজয়লয়া, ঠিক আছে। এবং এই চোলারা কি ছিল, পল্লবদের ফিউডেটারি ছিল, পল্লবদের ফিউডেটারি ছিল। চোলাস ওয়ার ফিউডেটারি, ফিউডেটারি মানে হচ্ছে সামন্ত। আচ্ছা, এরপরে আমরা দেখবো পরান্তক ওয়ান রাজত্ব করছে, যেটা আমরা ফার্স্ট একটা প্রমিনেন্ট রুলার দেখতে পাবো পরান্তক, যিনি হচ্ছে পাণ্ডবদেরকে হারিয়েছিল। এবং তারপরে হচ্ছে রামেশ্বরম মে একটা ভিক্টরি পিলার বানিয়েছিল। রামেশ্বরম, এই যে কন্যাকুমারীর কাছে রামেশ্বরম আছে, পরান্তক ওয়ান হচ্ছে রামেশ্বরমে একটা বিজয় স্তম্ভ বানিয়েছিল, ঠিক আছে। এবং কৃষ্ণেশ্বর টেম্পলও বানিয়েছিল। কি বললাম? পরান্তক পরান্তক ওয়ান, ইনি রাজত্ব করছেন ইন দা টাইম পিরিয়ড অফ 873 টু 955, এই টাইমে, ঠিক আছে, প্রথম পরান্তক। এনার সম্পর্কে মনে রাখতে হবে, হি ডিফিটেড পান্ডিয়াস অ্যাট ভেলোরে। এবং রামেশ্বরমে কি করেছিল, একটা বিজয় স্তম্ভ বানিয়েছিল। আর একটা মন্দির বানিয়েছিল, কৃষ্ণেশ্বর টেম্পল বানিয়েছিল। ওকে, এরপরে হচ্ছে রাজরাজ দা ফার্স্ট, যার কথা আমরা আজকে পড়লাম কোয়েশ্চেনে। প্রথম রাজরাজ কত, 985 টু 114 এডি, এই টাইম পিরিয়ডে রাজত্ব করছেন। এবং ইনি কার কন্টেম্পোরারি ছিল, মোহাম্মদ গজনির কন্টেম্পোরারি ছিল। কন্টেম্পোরারি অফ মোহাম্মদ গজনি। আমরা মুসলিম ইনভেশন এখনো পড়িনি কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে। এবং চেরাদের ডিফিট করেছিল। চেরারা কোথায় ছিল, ত্রিভেন্দ্রমে ছিল, চেরারা ত্রিভেন্দ্রমে ছিল। ডিফিটেড, চেরাদের এমব্লেম কি ছিল, বো অ্যান্ড অ্যারো। ডিফিটেড চেরাদের ডিফিট করেছিল, পাণ্ডবদেরও ডিফিট করেছিল। চেরা পাণ্ডবস, এবং পাণ্ডবদের যখন হারিয়েছিল, পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল, মাদুরাই। পাণ্ডবদের রাজধানী ছিল মাদুরাই। তাই জন্য এই পাণ্ডবদের হারিয়ে নিজে মাদুরাই কোন উপাধি নিয়েছিল, মাদুরাই কোন উপাধি নিয়েছিল। মাদুরাই কোন মানে যে মাদুরাইকে জিতে নিয়েছে, ঠিক আছে। এবং ইনভেটেড শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাকেও ক্যাপচার করেছিল। আর কি করেছিল, এই সময় শৈলেন্দ্র বংশীয় একজন রুলার ছিল, তাকেও তিনি হারিয়েছিলেন এবং সেখানে
একটা বুদ্ধিস্ট বিহার তৈরি করেছিল। সরি। এর পরের যে তার যে ছেলে রাজা রাজা ফার্স্টের যে ছেলে, সে হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, যিনি হচ্ছেন নেপোলিয়ন অফ সাউথ ইন্ডিয়া বলা হতো। এবং প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বাংলাতে আক্রমণ করে, মানে উপর দিকে আমরা নর্থ ইন্ডিয়াতে আক্রমণ করেছিল তোমার সেখানে। এবং গঙ্গাইকোন্ড চোলপুরম তিনি একটা সিটি বানিয়েছিলেন, এবং গঙ্গাইকোন্ডা চোল নামে একটা টাইটেলও নিয়েছিলেন। ঠিক আছে, ওকে, এটা আজকে লিখছি না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, sorry. মেঘদূতম was written by which poet of ancient India? মেঘদূতম প্রাচীন ভারতের কোন কবি রচনা করেছেন? কালিদাস, ব্যাস, রবি কীর্তি নাকি হরিসেন? এটা তো ইজি কোয়েশ্চেন, অপশন এ কালিদাস রচনা করেছেন মেঘদূতম। কালিদাসের লেখা আর কিছু বইয়ের নাম বলো মেঘদূতম ছাড়া। কুমার সম্ভবম, মেঘদূতম, এগুলো সবই কালিদাসের লেখা। রবি কীর্তি কার সভাকবি ছিলেন এবং কি রচনা করেছিলেন? এবং হরিসেন কার সহকবি ছিলেন সেটা তোমরা বলবে। হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিল। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল, এবং তিনি কি করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন। আর রবি কীর্তি দ্বিতীয় পুলকেশী সভাকবি ছিলেন, তাই তো? পুলকেশী পুলকেশী দ্য সেকেন্ডের সভাপতি ছিলেন রবি কীর্তি। এবং দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজা ছিলেন, চালুক্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, এখানে ইনস্ক্রিপশনটাও তো লিখে নাও। এটা হচ্ছে আইহোল প্রশস্তি রচনা করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, which of the following is the oldest stock exchange in India? ভারতের সব থেকে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটা? মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল কমিউনিটি অ্যান্ড ডেরিভেটিভ এক্সচেঞ্জ। সব থেকে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ হচ্ছে অপশন বি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, which article of Indian Constitution state that governor has the power to promulgate ordinance during the recess of legislature? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনসভা যখন অবকাশকালীন সময়ে রয়েছে তখন রাজ্যপাল অধ্যাদেশ বা অর্ডিনেন্স জারি করতে পারে? রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারে ইন আর্টিকেল নাম্বার 213, এবং প্রেসিডেন্ট জারি করতে পারে, প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করতে পারে আর্টিকেল নাম্বার 123। আর আর্টিকেল নাম্বার 312 তে কি আছে বলতো? 312 তে, 312 আছে অল ইন্ডিয়া সার্ভিসেস। আমি এই তিনটা আর্টিকেল এইভাবেই মনে রাখি, প্রেসিডেন্ট, গভর্নর, আর 312 হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস। অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে তোমার ইউপিএসসি থেকে যেটা আসে আইএএস, আইপিএস এইগুলো পড়ে, ঠিক আছে? অল ইন্ডিয়া সার্ভিসেস, তার জন্য আলাদা করে আর্টিকেলস মেনশন করা আছে। কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা কোয়েশ্চেন নাম্বারে যাওয়ার আগে এখানে গভর্নর সম্পর্কে যে সমস্ত আর্টিকেল গুলো রয়েছে দেখো, তার কোয়ালিফিকেশন বলা রয়েছে 157 এ, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, 35 ইয়ার্স ওল্ড হতে হবে, শুড নট বি এনি মেম্বার অফ দ্য ইউনিয়ন অর এনি স্টেট, কোনো ইউনিয়নের মেম্বার হতে পারবে না। অ্যাপয়েন্টমেন্ট কে করবে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। টার্ম হচ্ছে 5 বছরের, মে বি টার্মিনেটেড বাই অর ডিসমিসল বাই অফ প্রেসিডেন্ট, আর্টিকেল নাম্বার 156(1). রেজিগনেশন দিতে পারবে 56(2) তে আছে। এমার্জেন্সিতে কোনো পাওয়ার থাকবে না, আর্টিকেল 356 পাওয়ার টু রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট অ্যাবাউট দ্য স্টেটস স্টেটাস। জুডিশিয়ালে কি করবে? পাওয়ার গ্র্যান্ট করতে পারবে, পার্ডন, রেমিশন এক্সেট্রা করতে পারবে পানিশমেন্টের ক্ষেত্রে। এবং লেজিসলেটিভ পার্ট অফ দ্য স্টেট লেজিসলেচার হ্যাভিং দ্য রাইট টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ড মেসেজ, সামানিং অ্যান্ড ডিসলভিং দ্য স্টেট অ্যাসেম্বলি। স্টেট অ্যাসেম্বলিকে সামান করতে পারবে, মেসেজ দিতে পারবে এবং ডিসলভ করতে পারবে। ক্যান রেফার এনি বিল টু দ্য প্রেসিডেন্ট ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের জন্য প্রেসিডেন্টের কাছে কোনো বিল
রেফার করতে পারবে। এক্সিকিউটিভ পাওয়ার কি, যে কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অ্যান্ড পিএসসি মেম্বার এদেরকে অ্যাপয়েন্ট করবে। পিএসসি মেম্বার, অ্যাডভোকেট জেনারেল এবং কাউন্সিল অফ মিনিস্টার এবং চিফ মিনিস্টার এদেরকে কিন্তু অ্যাপয়েন্ট করবে গভর্নর। নো পাওয়ার টু অ্যাপয়েন্ট হাইকোর্ট জাজ, হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করার কোনো পাওয়ার নেই, কারণ জুডিশিয়ারি হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম রয়েছে আমাদের, এবং হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট কিন্তু গভর্নর করতে পারবে না। ক্যান নমিনেট পার্সন উইথ দ্য স্পেশাল নলেজ অফ দ্য সোশ্যাল সার্ভিস ইনটু দ্য লেজিসলেটিভ কাউন্সিল, যেখানে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে সেখানে হচ্ছে তোমার স্পেশাল পার্সনদেরকে নমিনেট করতে পারবে। যেমন ভাবে আমরা দেখি রাজ্যসভায় নমিনেট করা যায় 12টা মেম্বারকে ইন দ্য ফিল্ড অফ স্পেশাল নলেজ, সোশ্যাল সার্ভিস, সায়েন্স, এই সমস্ত ফিল্ড থেকে, হিউম্যানিটি গ্রাউন্ডে এই সমস্ত ফিল্ড থেকে কিছু মানুষদেরকে নমিনেট করা যায়। আগে লোকসভায় করা যেত 2জন অ্যাংলো ইন্ডিয়ানকে, সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র রাজ্যসভায় আমরা নমিনেটেড মেম্বার দেখতে পাবো, এবং সেটাও 12টা প্রেসিডেন্ট নমিনেট করতে পারে। ওকে, next question. Which article provide that all minorities have the right to establish and administer educational institution of their choice? কোন আর্টিকেল বা কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সমস্ত সংখ্যালঘুরা তাদের পছন্দের মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করার অধিকার রয়েছে? 24, 26, 32 নাকি 30? কোন আর্টিকেলে রয়েছে? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, 30-তে রয়েছে। আমরা এই আর্টিকেল গুলো সব পড়ে নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল গুলো। কারো যদি ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেলে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। যা, এখানে এটা মনে হয় মার্ক করা হয়নি, কোয়েশ্চেনটা এখানে মার্ক করাই রয়েছে। ইন 1809, Lord Dash signed the Amritsar Treaty with the Maharaja Ranjit Singh. মহারাজা রঞ্জিত সিং এর সঙ্গে চার্লস টি মেটক্যাফের, এটা মার্ক করা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ ডি তে মার্ক করা রয়েছে। মেটক্যাফে হচ্ছে তোমার অমৃতসর ট্রিটি সাইন করেছিল, খেয়াল রাখবে এটা, অমৃতসর ট্রিটি সাইন করেছিল মহারাজা রঞ্জিত সিং এর সঙ্গে মেটক্যাফে। Next question, question number 14. Which of the following is not an applicable of third law of motion? নিচের কোনটি তৃতীয় গতিসূত্রের প্রয়োগ নয়? A fielder pull his hand gradually with the moving ball while holding a catch. আচ্ছা, যখন একটা ফিল্ডার একটা ক্যাচ হচ্ছে তখন ফিল্ডারটা মানে বল মানে হাতটা নিচের দিকে মুভ করে আনে সেটা। তারপর হচ্ছে অপশন বি হচ্ছে colliding with player while nicking a football and feeling hurt. কলিশন হচ্ছে ফুটবল প্লেয়ারের যখন ফুটবলটাকে কিক করছে এবং ব্যথা অনুভব করছে। অ্যাজ দ্য সেলার জাম্প টু দ্য ফরওয়ার্ড ডিরেকশন দ্য বোট মুভস ব্যাকওয়ার্ড ডিরেকশন, যখন কোন নাবিক সামনের দিকে জাম্প করছে বোটটা পিছন দিকে মুভ করে যাচ্ছে। আ ফরওয়ার্ড ফোর্স অন দ্য বুলেট অ্যাজ রিকয়েল দ্য গান, যখন একটা বন্দুক ছোড়া হচ্ছে তখন বন্দুকের রিকয়েল ফোর্স থেকে বন্দুকটা একটু পিছিয়ে যাচ্ছে। এখানে বলছে কোনটা প্রয়োগ নয়। দেখো অপশন এ তে কি হচ্ছে যে ফিল্ডারটা পুল করে নিচ্ছে হাতটা, কেন পুল করছে না, বলটা যখন মুভ মানে অতটা মুভ হয়ে থাকতে মানে যখন ওপর থেকে নিচে নামছে, বলটা যখন ওপর থেকে নিচে নামছে তার একটা ভেলোসিটি আছে, সেটা একটা মুভিং অবজেক্ট, এবং সেটা যখন হাতে পড়ছে হাতে পড়ার পরেও সেটা মুভ করতে চাইবে, মানে তার গতিজাড্যের জন্য সে আরো মুভ করতে চাইবে না, তাই জন্য হাতে যে ক্যাচটা নিচ্ছে সেটা একটু নিচের দিকে পুল করে নেওয়া হয়। তার জন্য এটা হচ্ছে তোমার ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশন, যেখানে বলা হচ্ছে যে কোনো বাইরে থেকে প্রযুক্ত বল যদি প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে, সেটারই অ্যাপ্লিকেশন হচ্ছে 14A তে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15. Which of the following is an example of phylum Annelida? Annelida পর্বের উদাহরণ কোনটা? হুক ওয়ার্ম, ফাইলেরিয়া ওয়ার্ম, আর্থ ওয়ার্ম নাকি রাউন্ড ওয়ার্ম? কোনটা হচ্ছে অ্যানিলিডা পর্বের একটা এক্সাম্পল? অ্যানিলিডা পর্বের এক্সাম্পল কোনটা? অপশন এখানে হচ্ছে হুকওয়ার্ম, ফাইলেরিয়া, আচ্ছা অপশন সি হচ্ছে আর্থওয়ার্ম এক্সাম্পল, কারণ আর্থওয়ার্মের বাংলা হচ্ছে কেঁচো, কেঁচো হচ্ছে আর্থওয়ার্ম। অ্যানিলিডার যদি কিছু এক্সাম্পল পড়ো বা কিছু বৈশিষ্ট্য পড়ো তাহলে সফট বডি হয় এদের, বাইল্যাটারাল সিমেট্রি হয়, সেগমেন্টেড ওয়ার্ম কভার্ড বাই আ টাফ বাট ফ্লেক্সিবল কিউটিকল, দে আর ট্র্যাডিশনালি ডিভাইডেড ইনটু টু ক্লাসেস। একটা কি ক্লাসেস লাগবে না, এটা ইম্পর্টেন্ট না, ছেড়ে দাও। আর্থওয়ার্ম এন্ড লিচেস, আর একটা হচ্ছে ব্রিস্টল ওয়ার্মস। আর্থওয়ার্ম বেস অন দেয়ার সেগমেন্টেড বডিজ এন্ড দ্য মলিকুলার
এভিডেন্স অফ দিস, আচ্ছা, এবং এগুলোকে ফার্দার আবার ডিভাইড করতে হয়, এটা ইম্পর্টেন্ট না, একদমই দেখতে হবে না। এক্সাম্পল মনে রাখবে, আর্টওয়ার্ম, লিচেস। লিচেস হচ্ছে জোঁক, যাদের ক্ষেত্রে একটা সাকার থাকে, সেই সাকারের মাধ্যমে সে রক্ত খায়, এবং এটাকে দুটো সাব ক্লাসেও ডিভাইড করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল ক্লাসটা। কার কেমন লাগলো তোমরা সবাই জানিও। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। 15টা মার্কসের মধ্যে কতগুলো অ্যান্সার তোমরা করতে পারলে সেটাও জানিও। এবং এই যে অ্যানিমেল কিংডমের ডিভিশনটা, সেটা আমরা একটা ক্লাসে পড়বো, একটা টোটাল কনসেপচুয়াল ক্লাসে পড়বো, যেখানে এই দুটো ছক মোটামুটি একদম আয়ত্ত করে নিলে গোটা অ্যানিমাল কিংডমটাই পড়া হয়ে যাবে। ট্রাস্ট মি, এই দুটো যে ছক রয়েছে, এই দুটো ছক সাথে একটু এক্সাম্পল, একটু ডিটেলস তো পড়বো, পড়ার পরে এই দুটো ছকে সামারি করবো, করার পরে গোটা অ্যানিমাল কিংডমটা তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমরা একটা ক্লাসে করবো, এটা কোয়েশ্চেন আনসার ক্লাসে ঢোকাচ্ছি না। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসগুলো কেমন লাগছে জানিও, আর যদি সায়েন্সের থিওরিটিক্যাল ক্লাস চাও তাহলে সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও। আমি তাহলে কোয়েশ্চেন অ্যান্সার ছেড়ে সায়েন্স ক্লাসটা থিওরি পড়াবো। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল।